আজ পর্যন্ত আপনারা বিভিন্ন রকম মদের ব্যাপারে জানেন এবং যদি আমাদের দেশের কথা বলা হয় তাহলে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশেও নামি দামি মদ সাপ্লাই করা হয়। তাই বলে যে আমাদের দেশে মদ তৈরি করা হয় না এমনটা নয়, আমাদের দেশেও বিভিন্ন রকম এক্সপেন্সিভ মদ তৈরি করে সারা বিশ্বে এক্সপোর্ট করা হয়ে থাকে। কিন্তু পৃথিবীর বুকে স্পেশালি কিছু মদ তৈরি করা হয় যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না, আর সেই কারণেই শুধুমাত্র ওই সমস্ত মদ আমাদের দেশে ইম্পোর্ট করানো হয়। যাই হোক, আমাদের দেশে এখনও পর্যন্ত বিভিন্ন রকমের মদ কিনতে পাওয়া যায়, কিন্তু জাপানে এমন এক ধরনের মদ কিনতে পাওয়া যায় যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। জাপানের মানুষ রাইস দিয়ে মদ তৈরি করে বিক্রি করে থাকে এবং সেইগুলো তাদের দেশে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়ে যায়। এই মদগুলো তারা তাদের দেশ ছাড়া বাইরের দেশে বিক্রি করতে চায় না, আর সেই কারণেই জাপান ছাড়া এই মদ কোথাও কিনতে পাওয়া যায় না। জাপানের মানুষ এই মদ প্রচুর পরিমাণে খায়। শুধুমাত্র ফ্যাক্টরি ছাড়াও জাপানের প্রায় প্রত্যেকটি বাড়িতে এই মদ তৈরি করে খাওয়া হয়। জাপানের ভাষায় এগুলোকে শেক বলা হয়, আর ইংলিশে রাইস ওয়াইন বলা হয়। যাই হোক, এই মদ তৈরি করার জন্য তাদের প্রচুর পরিমাণে মেহনত করতে হয়। এই মদ তারা আধুনিক টেকনোলজির সাহায্যে তৈরি করে না, কারণ তারা বলে থাকে তাদের ট্র্যাডিশনাল ফলো করে যেই মদ তৈরি করে থাকে সেই মদের টেস্ট আর আধুনিক টেকনোলজিতে তৈরি হওয়া মদের টেস্ট একেবারে আলাদা। সেই কারণে জাপানে প্রায় 95% জায়গাতে তাদের ট্র্যাডিশনাল ফলো করে রাইস ওয়াইন তৈরি করা হয় এবং সেগুলো এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করে দেয়। যদিও তাদের ট্র্যাডিশনাল ফলো করতে গেলে অনেকটা মেহনত করতে হয়। আপনারা প্রত্যেকেই জানেন টেকনোলজির দিক দিয়ে জাপান পৃথিবীর মধ্যে সব থেকে আগে থাকে, কিন্তু তার সত্ত্বেও তারা এমনও কিছু প্রোডাক্ট তৈরি করে যেগুলো তাদের ট্র্যাডিশনাল ফলো করেই তৈরি করে, কারণ কিছু খাবারের টেস্ট যা টেকনোলজি দিতে পারে না। তাই বলে যে তারা আধুনিক টেকনোলজি অ্যাপ্লাই করে না এমনটা নয়। যেই সমস্ত মেন প্রসেসগুলো আছে শুধুমাত্র সেগুলোই ট্র্যাডিশনাল পদ্ধতিতে করে, বাদবাকি যেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় সমস্ত কিছুই আধুনিক টেকনোলজির। জাপানের আরও একটি ভালো দিকের কথা যদি বলা হয় তাহলে গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র জাপান তারা তাদের যে কোনো খাবার হাইজেনিক পদ্ধতিতে তৈরি করে। এদের ফ্যাক্টরি হোক অথবা বাড়ি, তারা সবসময় একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে, আর সেই কারণেই সেই দেশের মানুষের খুব কম পরিমাণে রোগ দেখা যায়। কিন্তু যদি আমাদের ভারত অথবা বাংলাদেশের কথা বলা হয় তাহলে দেখা যাবে প্রায় প্রত্যেকটি খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে খাওয়ানো হচ্ছে শুধুমাত্র টাকা কামানোর জন্য। আমাদের দেশে বিরিয়ানিতে পর্যন্ত মারাত্মক কেমিক্যাল ব্যবহার করা হয়, কিন্তু আমরা সেগুলো যাচাই না করে অনেক আনন্দের সঙ্গে খেয়ে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানব জাপানের মানুষ কিভাবে রাইস থেকে ভাত তৈরি করার পর সেগুলো দিয়ে মদ তৈরি করে বিক্রি করছে। আজকের ভিডিওতে রাইস ওয়াইনের ব্যাপারে A to Z ইনফরমেশন দেওয়া হবে এবং তাদের এই মদ শরীরের জন্য কতটা বেনিফিট সেই বিষয়েও ইনফরমেশন দেওয়া হবে। আর এই সমস্ত ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আপনারা নতুন কিছু দেখতে চলেছেন এবং আপনারা আজকের ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। রাইস ওয়াইন তৈরি করার জন্য বিশেষ ধরনের ধান চাষ করা হয়। এগুলো কোনো নর্মাল ধান নয়। জাপানের মানুষ এইভাবে তাদের অ্যাডভান্স টেকনোলজির মেশিনের সাহায্যে স্পেশাল ধান চাষ করে। এই ধানগুলোকে সাকামাই বলা হয়। এই ধানগুলো নর্মাল ধানের থেকে মোটামুটি 25% বড় হয় এবং এগুলো নর্মাল রাইসের থেকে কয়েক গুণ শক্ত, আর এগুলো সব জায়গায় পাওয়া যায় না। এই ধানগুলোর সাইজ মোটামুটি আমাদের এই দিকে যেই গম পাওয়া যায় ঠিক একই রকম সাইজের হয়। যাই হোক, সর্বপ্রথম ধান হারভেস্ট করে নেওয়া হয়। রাইস ওয়াইন তৈরি করার জন্য এটিই প্রথম ধাপ। তারপর সেই সমস্ত ধানগুলো ফ্যাক্টরিতে নিয়ে এসে খোসা ছাড়িয়ে নেওয়া হয় এবং ভালোভাবে পলিশ করে নেওয়া হয়। এই রাইসগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। তাছাড়াও এই রাইসগুলো মদের টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয়। এই র কোয়ালিটির ধানগুলোর থেকেও উন্নত মানের করার জন্য ফ্যাক্টরিতে কয়েকবার ভালোভাবে পলিশ করে নেওয়া হয়। রাইস রেডি হয়ে গেলে সেগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় যেন সেগুলো রান্না করতে পারে। এই সমস্ত প্রসেস করতে মোটামুটি একদিনেরও বেশি সময় লেগে যায়। তারপর ফ্যাক্টরিতে এইরকম পরপর বয়লারগুলোতে একসঙ্গে অনেক রাইস সিদ্ধ করে নেওয়া হয়, অর্থাৎ ভাত রান্না করে নেওয়া হয়। ভাত রান্না করা কমপ্লিট হয়ে গেলে ইস্ট ট্রান্সপ্লান্টিং প্রসেস অ্যাপ্লাই করা হয়। রাইস ওয়াইন তৈরি করার জন্য এটা তারা মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস বলে গণ্য করেছে। এই প্রসেসের সাথে বেটার কোয়ালিটির শেক নির্ভর করে। তারপর এইভাবে সমস্ত রাইস বিছিয়ে দেওয়ার পর ভালোভাবে কয়েকজন ওয়ার্কার মিক্স করে নেয় এবং এর উপরে জাপানিজ ইয়েলো কোজি প্লান্টেড করে দেওয়া হয়। কোজি এটিও এক ধরনের জাপানিজ ইউনিক ফ্রুট
যা শুধুমাত্র জাপানেই পাওয়া যায়। এখানে এই কোজিগুলো সেন্সিটিভভাবে ছড়িয়ে দিতে হয়। যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু বেটার কোয়ালিটির রাইস ওয়াইন তৈরি হবে না। আর সেই কারণেই এই কাজ শুধুমাত্র অভিজ্ঞতাশালী ওয়ার্কার দিয়ে করানো হয়। এই সমস্ত স্টেপগুলো প্রসেস করতে মোটামুটি 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লেগে যায়। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফ্যাক্টরির ভেতর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেল। যাই হোক, কোজি মিক্স করার পর মোটামুটি 24 ঘন্টা পর্যন্ত সেগুলো আবারও ভালোভাবে ওলটপালট করে নেওয়া হয়। এরপর এই রুমের মধ্যে হাই টেম্পারেচার এবং প্রপার হিউমিডিটি অ্যাপ্লাই করা হয়, যার কারণে এগুলো কয়েক ঘন্টা থাকার পরে একেবারে সাবুদানার মতো তৈরি হয়ে যায়। এখন এগুলো ছোট ছোট ট্রেতে লোড করা হবে এবং ভালোভাবে সমস্ত গুটিগুলো ভেঙে নেওয়া হবে, যেটাকে জাপানিজ ভাষায় নাকা প্রসেস বলা হয়। এইভাবে রাইস ওয়াইন তৈরি করতে অনেকটা সময় ব্যয় করতে হয়। তারপর আবারও সমস্ত ট্রেগুলো ভালোভাবে সাজিয়ে রেখে কাপড় দিয়ে ভালোভাবে কভার করে হাই টেম্পারেচার অ্যাপ্লাই করা হয়, যার কারণে এগুলো আবারও নরম হয়ে যায়। তারপর এই রাইসগুলো ফার্মেন্টেশন প্রসেসের জন্য পাঠানো হয়। এখানে তারা ওয়াটার, ল্যাকটিক অ্যাসিড এবং এর সঙ্গে কোজি মিশিয়ে ওই সমস্ত সিদ্ধ রাইসগুলোকে মিক্স করে কয়েকজন ওয়ার্কার স্টিকের সাহায্যে এইভাবে ফেড করতে থাকে এবং এইভাবে এই কাজ মোটামুটি 40 থেকে 45 ঘন্টা পর্যন্ত করতে হয়। অনেক সময় এইভাবে ফেড করতে করতে ওয়ার্কাররা ক্লান্ত হয়ে যায়। তারপর যখন এই প্রসেস কমপ্লিট হয়ে যায় তো তখন আইসের ব্লক দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেওয়া হয়। এখন এগুলো ফাইনাল স্টেপের জন্য রেডি হয়ে গিয়েছে। এই সমস্ত ট্যাঙ্কগুলোতে কোজি এবং রাইসের সঙ্গে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হবে। তারপর আবারও কয়েকজন ওয়ার্কার সেগুলোকে ফেড করতে থাকে। তারপর এগুলো ততক্ষণ পর্যন্ত ফেড করতে হয় যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে রস না বের হয়। এইভাবে তারা তাদের ট্র্যাডিশনাল ফলো করে প্রচুর পরিমাণে মেহনত করে রাইস ওয়াইন তৈরি করে থাকে। কিন্তু রাইস ওয়াইন তৈরি করার জন্য বর্তমান সময়ে জাপানে আধুনিক টেকনোলজির বিভিন্ন রকম ফ্যাক্টরি তৈরি করে রাখা হয়েছে, যেখানে সমস্ত কাজ অটোমেশন করা হয়ে থাকে। কিন্তু জাপানে সবথেকে বেশি ট্র্যাডিশনাল পদ্ধতিতে ম্যানুয়ালভাবে যে রাইস ওয়াইন তৈরি করা হয় সেগুলোই ফেমাস বলে জানা যায়। ট্র্যাডিশনাল পদ্ধতিতে রাইস ওয়াইন তৈরি করার জন্য মোটামুটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়, কিন্তু অটোমেশন ফ্যাক্টরিগুলোতে মাত্র 1 সপ্তাহের মধ্যেই রাইস ওয়াইন তৈরি করা যায়। এইভাবে তারা ট্র্যাডিশনাল পদ্ধতিতে 2 রকমের জাপানিজ শেক তৈরি করতে পারে। এখানে তারা ওই সমস্ত মিক্সিং ইনগ্রেডিয়েন্টসগুলোকে কাপড়ের তৈরি ব্যাগগুলোতে ভর্তি করে হাই প্রেশার অ্যাপ্লাই করে মদ বের করে নেয় এবং সেইগুলোকে ফিল্টার মেশিনের সাহায্যে ফিল্টার করে বোতলে প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়। তাছাড়াও সেগুলো স্টোর করে রাখার জন্য কিছু বড় বড় ট্যাঙ্ক তৈরি করে রাখা হয়েছে, যেখানে রিজার্ভ করে রেখে দেওয়া হয়। এখানে সিদ্ধ ভাতগুলো থেকে যেই মদ তৈরি করে নেওয়ার পর অবশিষ্ট যে রাইসগুলো থেকে যায় সেগুলোকে বস্তায় প্যাক করে রেখে দেওয়া হয়। যাই হোক, এই সমস্ত প্রসেস অ্যাপ্লাই করে রাইস থেকে মদ তৈরি করে ফাইনালি বোতলে ফিল করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয় এবং এই রাইস ওয়াইন মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়ে যায়। যাই হোক, আপনি কি কোনোদিন রাইস ওয়াইন টেস্ট করে দেখেছেন? যদি টেস্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাপানিজ রাইস ওয়াইন খেলে ব্লাড সার্কুলেশন বেটার কোয়ালিটির হয়ে যায়, তার সাথে সাথে ডাইজেস্ট সিস্টেম ইমপ্রুভ করে দেয়। যদি আপনি সমস্ত রকম খাবার সঠিকভাবে হজম করতে পারেন তাহলে আপনার শরীর সবসময় ভালো থাকবে। আর ঠিক এই রাইস ওয়াইন ওই কাজটি করে থাকে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।